আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যদি এখন লাইভটা আপনারা দেখবেন না, তো ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে আছেন সেরি করে। আমি গতকালকে রাত্রেবেলা আসছি তৌফিক বটের বাসায়। ওর নাম তৌফিকুর রহমান, ময়মনসিংহের বাড়ি। খুবই ভালো ছেলে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আমার ছোট্ট বন্ধু, হ্যাঁ, কিন্তু আমরা ওকে তৌফিক বট বলে ডাকি। বটের মতো কাজ করে, মানে অটোমেটিক, কম্পিউটার যেরকম অটোমেটিক কাজ করে না, ওরকম অটোমেটিক কাজ করে। আমাদের যে টেকনোলজিক্যাল সার্কেল আছে, ঠিক আছে, আমরা যারা ওই কাটাকাটি করে ইসলামিক এর বিভিন্ন বিষয় নিয়ে বা টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে কাটাকাটি করে, আমাদের সাইকেলটার সাথে ও 2018 সালে পরিচিত। তারপর থেকে একভাবে আমরা আছি, ও আছে, ঠিক আছে। আমরা খুব ভালো সম্পর্ক ওর সাথে। তো আমাকে খুব ভালোবাসে। গতকালকে ওর বাসায় আসতে আসতে রাত 2টা বাজছে। ওর বাসায় যখন মানে আসার পথে আমি হচ্ছে ছিনতাইকারীদের হাতে পড়তে যাচ্ছিলাম, মানে শিকার হতে যাচ্ছিলাম। যদি আমার ব্রেনটা 100% ওয়ার্ক না করতো, তাহলে আমি কেল্লা হতে, হ্যাঁ। তো এইটার ঘটনা একটু বলার আগে একটা ছিনতাইয়ের একটা ইতিহাস বলি আমার, খুব মজার। 2014 সালে আমি হচ্ছে গোপালগঞ্জ কুয়াডাঙ্গা থাকি। আমার মামার বাসায় হচ্ছে কুয়াডাঙ্গা থাকি আমি। তো কোটালীপাড়া থেকে হচ্ছে গোপালগঞ্জ গেছি। গোপালগঞ্জে বেদগ্রাম নামছি গাড়ি থেকে, বাস থেকে বেদগ্রাম নামছি। তো বেদগ্রাম নামার পরে আমি হচ্ছে রাস্তাটা ওভার করে আর কি এখান থেকে যাব হচ্ছে পুলিশ লাইন। অটোতে উঠছি। তো অটোতে ওঠার পরে আমি ওঠার পরপরই দুইটা ছেলে উঠছে আমার। দুইটা ছেলে উঠছে, ডান পাশে একটা উঠে বসছে, বাম পাশে একটা উঠে বসছে। ওইটা বসে একটা আরেকটাকে বলতেছে যে, ভাই তোর যে মোবাইলটা হারাইছে গাড়িতে বসে, এই মোবাইলটা কেমন? তো বলতেছে মোবাইলটা এরকম এরকম এরকম। আমার মোবাইলটা দেখে দেখে বলতেছে। তো বলতেছে যে এইটা নাকি? বলতেছে হ্যাঁ এইটাতে। বলতেছে ভাই এইটা আমাদের মোবাইল, ঠিক আছে। মানে 1 মিনিটের ভিতরে আমার মোবাইলটা ওদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওরা আমার মোবাইলটা ধরে টানা হেঁচড়া করতেছে। তো আমার হচ্ছে হাতের ভিতরে মোবাইলটা এমন ভাবে আমি ধরে রাখছি যে আমার মোবাইলটা যদি নিতে হয়, আমার নোকিয়া একটা মোবাইল ছিল, নোকিয়া হচ্ছে মানে ঠেলা দিলে ডিসপ্লে মানে এটা বেরোয় এসে, আপনার কি বলে, বাটন গুলা বেরোয় এসে। ফোনটার নামটা মনে নাই, 2014 সালের কথা। তো আপনার এমন ভাবে ধরছি যে, এমন শক্ত করে ধরছি যে আপনার আমার থেকে যদি মোবাইলটা নিতে হয়, তাহলে হচ্ছে আমার হাতটা ভেঙে অথবা আমার হাতটা ওদের মানে শরীর থেকে ছাড়াই নিতে হবে, এই অবস্থা। প্রায় 4-5 মিনিট ধরে বান্দা দুইটা ট্রাই করছে, দুইটা সর্বশক্তি দিয়ে ট্রাই করছে, কোনোভাবে আমার হাত ছুটাইতে পারে নাই, ঠিক আছে। এরপরে ড্রাইভার তো জিনিসটা দেখতেছে, বুঝতে পারতেছে। ড্রাইভার হচ্ছে ওনার কোন একজন মালিকের কথা বললো, মালিকের কথা বলে হচ্ছে গাড়িটা ঘুরাইলো। গাড়িটা ঘুরানোর পরে তারপর চলে আসলাম গোপালগঞ্জ। বেদগ্রামে আবার ব্যাক করলাম। বেদগ্রামে ব্যাক করার পরে তো আমি যখন বেদগ্রাম থেকে হচ্ছে আপনার গেট পাড়ার ওদিকে যাচ্ছি, তো বেদগ্রামেই ওই ছিনতাইকারীটা দেখি দাঁড়াইয়া বলতেছে, এই ওই আমার মোবাইল নিয়ে গেছে। মানে আমি পুরো অবাক, শালা এটা কোন জায়গারে আমার মোবাইল নিয়ে গেল, ঠিক আছে। মানে মোবাইল নিয়ে, সরি, আমার মোবাইল মানে ও টানা হেঁচড়া করলো ছিনতাইকারী। ও আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বড় বড় কথা বলতেছে। আমি মামার বাসায় গেলাম হাইটে হাইটে, ভাই 2টা ঘন্টা দীর্ঘ নিঃশ্বাস আমার, মানে জান যায় অবস্থা, মানে ভিতরে তো একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল না, বড় ধরনের, হ্যাঁ। আর এরপর আর কখনো ছিনতাইকারীদের হাতে পড়ি নাই। একবার পড়ছিলাম, আমি হচ্ছে চিটাগাং থাকতে, আমি যখন সিটি গ্রুপে চাকরি করি তখন তো চিটাগাং ছিলাম। চিটাগাং হচ্ছে আপনার চিটাগাং ছিলাম বলতে, চিটাগাঙে হচ্ছে আমাদের কি বলে, মানে জাহাজটা হচ্ছে চিটাগাং ইসে আপনার চিটাগাং আমাদের জাহাজটা কি নোঙর করে 2-3 দিনের জন্য। তো ওইখানে আমি দুষ্টুমি করি একটু। আমার তখন মোবাইল ছিল স্যামসাং S20 FE। তো ওইটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ছিল। তো হয় কি, একটা মোবাইল যদি দীর্ঘদিন ধরে ভেজানো হয় বারবার, তো ওই ওয়াটার প্রুফটা ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। আমি হচ্ছে আমার একটা রুমমেট আমাকে এসে বলে যে, তোমার মোবাইল নিয়ে বাজি ধরবা। বলছি কি? তোমার পানিতে ভিজাবা, ঠিক আছে, কিছু না হলে পরে আমরা তোমার স্পিড খাবো। আমি তো মোবাইল দিয়ে আগে বালতিতে ভিজাইছি, কত কিছু করছি, ঠিক আছে। তো শয়তানি করে আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওরা জগ নিয়ে আসলো,
জগ নিয়ে আসার পরে মোবাইলটা পানিতে ভিজাইলাম, পানিতে ভিজানোর পরে বন্ধ আর অন হয় না। হ্যাঁ, আমার তো অবস্থা খারাপ, একটা মাত্র মোবাইল তখন, এখন মতো এখন তো আমি 10টা ফোন আমার মোটমাট, মানে নিজে কাছে অ্যান্ড্রয়েড আছে 3টা, বাটন আছে 4টা, মাকে দিছি একটা, তারপর বোনকে দিছি একটা অ্যান্ড্রয়েড, তারপর আত্মীয় স্বজনকে দিছি একটা, মোটমাট 10টা মানে মোবাইল, ঠিক আছে। তখন ছিল একটা মাত্র। হ্যাঁ, তো একটা মোবাইলকে হারাইতে ভাই আমার অবস্থা খারাপ। তো মোবাইলটা সার্ভিসের জন্য নিয়ে গেলাম, সার্ভিস করে না চিটাগাং যখন হচ্ছে আমি আপনার বাসে বসে আছি, চিটাগাং এটা নিউ মার্কেট এলাকায় বাসে বসে আছি, বাস থেকে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে গেল, নিয়ে গেল বান্ধায়, নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনার আমার বাচ্চার ভিতরে প্রচুর ভিড়, নিয়ে গেছে চোখের পলকে। হাতে একজনের একটা অফার চাইছে, একজনে এমদাদুল নামে একজন মাস্টার জাহাজের, সে একটা অফার চাইছে গ্রামীণের, আমার মনে আছে এখনো 2022 সালের কথা মনে অফার চাইছে। আমি হচ্ছে অফারটা দিতে যাব, তখন হচ্ছে মোবাইলটা আমার পকাত করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন আগাইছি সামনে, তখন আরেকজন লোক বলতেছে যে ওই যে ওই পেশ দেখে গেছে, ওই পেশ দেখে গেছে, ঠিক আছে। নিচে থেকে নামছি, আমাকে আবার 2জন লোক পথ দেখাচ্ছে ভাই ওই দিক দিয়ে। পরে বুঝলাম যে পুরো জিনিসটা সিন্ডিকেট, মানে ওরা একা না, ওদের সাথে 5-7 জন মিলে ওই কাজটা করে এবং বিভ্রান্ত করে, যার থেকে ছিনতাই করে তাকে বিভ্রান্ত করে। তো যাই হোক, আমার S20 গেল, তারপর মানে রিয়েলমি GT মাস্টার এডিশন কিনলাম। তো এটা খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই এখন পর্যন্ত, খুব ফাস্ট সার্ভিস, মানে ফোনটা যে দেখে সেই মানে অবাক হয়, ক্রাশ খায় বলতে গেলে, ঠিক আছে। কারণ এটা কিন্তু বাইরের লুকিংটা গর্জিয়াস না, কিন্তু ভিতরে একদম ফাটাফাটি অবস্থা, ঠিক আছে। এই যে আমি ভিডিও করতেছি, ক্যামেরা সবকিছু, এটা কিন্তু GT মাস্টার এডিশন। যাই হোক, ওই সময় হচ্ছে আমি আরেকটা জিনিস বলি, মানে মোবাইলটা আচ্ছা আমার S20 হারাই আমার কি লাভ হয়েছে একটু বলি, চিন্তা পরে। S20 ভাই একটা সিম ব্যবহার করি, বাংলালিংক একটা সিম ইউজ করতাম, গ্রামীণ কোনো গিফট খেতে পারতাম না, কিছু করতে পারতাম না, ঠিক আছে। এরপর যখন আমি রিয়েলমি GT মাস্টার কিনি, তখন তো আমি গ্রামীণ বাংলালিংক দুইটাই, বাংলালিংকের রিফান্ড, তখন তো বাংলালিংকে বাংলাদেশে প্রথম রিফান্ড আবিষ্কার করছে বা বাইর করছে, সার্ভিস দিচ্ছে 16,000, ঠিক আছে। গ্রামীণে বাংলাদেশে প্রথম রিফান্ড আবিষ্কার করছে, বাইর করছে 16,000, ঠিক আছে। গ্রামীণে আর একটা সিক্রেট অফার ছিল, সিকিউরিটি ডিপোজিটের, আমি যে টাকা ইনভেস্ট করবো সেটাই লাভ। এই যে গ্রামীণে কিন্তু এখন আমার কাছ থেকে 73,000 টাকা পায়, গোপন কথা বলে দিলাম আপনাকে বলেন, ঠিক আছে। 73,000 টাকা পায়, এইটা বাংলাদেশে 2জন লোক নাকি জানতো। যে এই যে ছিল না গ্রামীণে একটা অফার ছিল হচ্ছে আপনার কি বলে ওটা হচ্ছে আপনার হচ্ছে গ্রামীণে যে অফারটা ছিল, মানে আপনার 50টা 100টা ওদের মানে থাকতো, আপনার দিত, ঠিক আছে। আপনার ওরা যখন আপনার সরি একটু মনে করার চেষ্টা করতেছি, তো সারা বাংলাদেশে 2জন লোক জানতো। হ্যাঁ, আপনার হচ্ছে এরকম শুনছি যে অফারটা সম্পর্কে একজন জাস্ট একটা ম্যানেজারের কাছ থেকে একটা ইনফরমেশন 60,000 টাকা দিয়ে চলে গেছে, ঠিক আছে। গ্রামীণের অফারটা ওইটা হচ্ছে মানে প্রচুর কোপাইতো মানুষ, ঠিক আছে। এবং ওই অফারটা খুব মানে কি বলবো, মানে বহুত পরিমাণে চলতো, ঠিক আছে। ওইটা হচ্ছে গ্রামীণের অফারটার নাম ছিল হচ্ছে আপনার, এখন যেমন আমরা ধরেন একজনের কাছ থেকে একটা ব্যালেন্স বা একটা অফার নিতে গেলে যেরকম আমরা করি, কি বলে সে আমাদের মানে পরে দেবে, কিন্তু এখন সেটা রাইখে দেয়, ঠিক আছে। যে ভাই এখন এটা আপনি আমার কাছে জমা রাখেন, পরে হচ্ছে আমি এটা দিব, ঠিক আছে। এটাকে যেন কি বলে, আমার সরি আমার নামটা মনে পড়তেছে না, ঠিক আছে। তো গ্রামীণ এরকম ছিল, মানে রাত 12টার দিকে বা একটা নির্দিষ্ট ওদের একটা নির্দিষ্ট মানে টার্গেট হইলে পরেই অফারটা ওরা দিত, ঠিক আছে। কিন্তু ওরা ওইটা রেখে দিত, মানে ওইটা নামটা খুব সহজ, কিন্তু নামটা মনে পড়তেছে না, ঠিক আছে। আমি পরে আর কি বলবো নামটা যদি মনে আসে। তো এরপর ওই অফারটা কিন্তু আমি মানে চিন্তা ভাবনা করে আমি হচ্ছে বের করি যে এটা কিভাবে করা যায় কি, এবং আমি 73,000 টাকা গ্রামীণ থেকে খাই ফেলি। গ্রামীণের একটা সিস্টেমের সমস্যা ছিল, যে সিস্টেমের সমস্যা বাংলাদেশে 2জন জানতো, থার্ড পার্সন ছিল, আমি বাড়ি করছিলাম এটা, ঠিক আছে। এটা বাড়ি করার পরে হচ্ছে আমি 73,000 টাকা খাই, পরবর্তীতে হচ্ছে আর 4 লাখ টাকার হচ্ছে আমি কোপ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যখন 4 লাখ টাকা কোপ রেডি করছি আর কি, কোপ দেবো, তার আগে হচ্ছে অফারটা যে কোনো সব ভাবে ভাইরাল হয়ে গেছে। আমাদের NS কাশেম মহোদয়
বহুত ক্ষতি করছে আমার জীবনে, বহুত হিসাব নাই। আমার বাংলা লিঙ্কের রিফান্ড খাইছে, আমার শেষ করছে, আমার গ্রামীণের রিফান্ড শেষ করছে, ঠিক আছে। তারপরে সিকিউরিটি ডিপোজিটে শেষ করছে, তারপর রবির রিফান্ড শেষ, রবির রিফান্ডের অফার যেগুলো ছিল সেগুলো শেষ করছে, বহুত জিনিস ভাই। আমি এমনও গেছে যে আমার গিফট ব্রাদার্স যেটা ছিল গ্রুপে, ওই গ্রুপে পার্সেন্ট অফার জানতো, এগুলা সিক্রেট বিষয়। আমার গ্রুপটা ওখানে ঘাটাঘাটির গবেষণার একটা গ্রুপ ছিল, তো ওই গ্রুপে মানুষ শুধু জানতো, এছাড়া বাইরে আমি খুচরা সেল দিতাম না। গ্রামীণের গিফট প্যাকেজ আমি যখন আবিষ্কার করে বাইর করি, তখন ইসমাইলের আমি প্রথম জানতাম। ইসমাইল বললাম, ইসমাইল খেলা হবে যদি একটা জিনিস সাকসেস হই, ঠিক আছে। হ্যাঁ, একটা প্যাকেজ সেল করে 500 টাকা লাভ করতাম গ্রামীণে, 500 টাকা লাভ করতাম, কাস্টমারও হেভি খুশি, ঠিক আছে, আমিও খুশি। তো খুচরা সেল করতাম, পাইকারি সেল করতাম না, যদি এটা হচ্ছে লিক হয়ে যায়। আমাদের প্রান্তীয় ইমন ভাইয়া, ঠিক আছে, আমাদের সোহাগ ভাইয়ের সাথে একটু কাবজা বললো, গ্রুপ থেকে কিক মারলাম ইমন যে বলে দিল এটা রে, কাশেম রে, হাওলাদার তো তলে তলে নৌকা চালাইতেছে, ঠিক আছে। কাশেম তো ওর পেট গ্রুপে, তারপরে ইউটিউব চ্যানেলে দিয়ে দিল, সাথে সাথে কেল্লা খতম, ঠিক আছে। তো আপনারা নামটা হচ্ছে একটু কমেন্টস করেন। ধরেন আপনি, আপনার কাছে কেউ একটা অফারের জন্য বলছে, ঠিক আছে, আপনি এটা জমা রাখছেন যে ভাই পরে দিব, বা একটা নির্দিষ্ট আপনার ফিল আপ হলে কি দিব, এটাকে যেন কি অফার বলে, মানে গ্রামীণ এরকম একটা ছিল আপনার 50, 200, 50, 500, ঠিক আছে, এরকম 30, 300 এরকম অফারটা ছিল, ঠিক আছে। নামটা মনে পড়তেছে না, সরি টু সে, মানে মাথায় কাজ করতেছে না এখন, ওই বিষয়টা কাজ করতেছে না, কেন কাজ করতেছে আমি জানি না, সরি। তো যাই হোক, তখন হচ্ছে এইরকম মেলাগুলো জিনিস আমি গ্রামীণ, মানে যখন আমি গ্রামীণ ইউজ করছি, বাংলা ইউজ একই সাথে দুইটা ইউজ করছি, মানে সিম, তখন হচ্ছে আমি অনেক গ্রামীণের অফার কোপাইছি, গিফট প্যাক অনেক বহুত কোপাইছি, ঠিক আছে। একাধারে 3, 4, 5, 6 মাস, 1 বছর আমি টানা গিফট প্যাক মেরে গেছি, এবং দেশের সর্বনিম্ন রেটে, সারা বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন রেটে আমি গিফট প্যাক খেলছি, ঠিক আছে। সবার ধরার থেকে তার থেকে 2-5 টাকা কম থাকতো আমার। তো যাই হোক, ওই যে ঘর পড়লে নতুন ঘর তৈরি হয়, এবং নতুন যে ঘরটা তৈরি হয়, এটা হচ্ছে পুরোনো ঘর থেকে অনেক সুযোগ সুবিধা বা অনেক নতুন কিছু যোগ থাকে। আমার সেরকম অবস্থায় ছিল। আমি আপনার ওই যে আমার স্যামসাং মোবাইলটা হারাইছিল, ওই স্যামসাং মোবাইলটা যার কাছে আছে, কোনো না কোনো বান্ধার কাছে তো আছে রে ভাই, ওইটা আমি খুঁজে বাড়ি করবো, আইজো কাইলো খুঁজে বাড়ি করবো। আমার কাছে আইনি নাম্বার টাম্বার, থানায় জিডি সবকিছুই আছে, যে ভাই নিছো, যদি ভিডিওটা দেখো ভাই, সসম্মানে আমার বাড়ি এসে ফেরত দিয়ে যান, গোষ্ঠীতে লাল বাতি জ্বলাই দেবো। আমি আলাদার কিন্তু লোক এমন ভালো না, খুব একটা ভালো না, ঠিক আছে। আমাকে অনেকে ভয় পায়, মাফিয়া মনে করে, অনেক কাহিনীর জন্য বড় বড় নেতা ফেতা থেকে শুরু করে অনেকে আমাকে দেখলে একটু এড়াই চলার চেষ্টা করে, মানে হাওলাদারের পাল্লায় পড়া যাবে না, এরকম একটা ভাব, ঠিক আছে। আর তুমি বান্দা ছিনতাইকারী হওয়ার, তোমার লাট সাহেব, ঠিক আছে, তোমাকে লালবাতি জ্বালাইতে, তোমার 14 গোষ্ঠী লালবাতি জ্বালাইতে আমার কিছু লাগবে না, আমি জাস্ট হাওলাদার নামতে যথেষ্ট, ঠিক আছে। তো যাই হোক, কথা ফিরে আসি, যে মূল প্রসঙ্গ নিয়ে শুরু করছিলাম কথাটা, সেটা ফিরে আসি। গতকালকে রাত্রে আমি যাত্রাবাড়িতে থেকে আসবো হচ্ছে আসাদ গেট, রাত 1:30 বাজে। তো আসাদ গেট আসবো, 2টা ছেলে, আপনার বয়স 20 এরকম হবে, একটার 20, একটার 22 এরকম, একটার একটু চুল বড়, একটু কোথা কোথা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করছি প্রথমত, যে ভাই এখান থেকে আমি হচ্ছে যাব, মিরপুর মোহাম্মদপুর যাব, কিভাবে যাব, জাস্ট জিজ্ঞেস করছি, ঠিক আছে। আমি তো অনেকদিন ঢাকা আসা হয় না, প্রায় আমি হচ্ছে ঢাকা আসি অনেকদিন পর পর, ঠিক আছে, এই কারণে আসলে ওই পথঘাট গোলায় ফিরি মাঝে মধ্যে। তো জিজ্ঞেস করার পরে এক বান্দায় বলতেছে যে ভাই এখান থেকে আপনি কলেজ মোড়ের দিকে চলেন, ঠিক আছে, ওই দিকে একটা রিক্সা নিয়ে যান, ঠিক আছে। ওরা দেখতেছে কিন্তু যে এখানে কোনো রিক্সা মিক্সা কিছু নাই, রিক্সা নিয়ে যান, আর 10 টাকা ভাড়া লাগবে, ঠিক আছে। আমি বলছি ভাই টাকা, ওই ভাড়াটা দিব কাকে, ওই টাকাটা দিব কাকে, কোনো রিক্সাওয়ালা তো কিছু কাউকে দেখতেছি না আমি। তো বললো যে আপনার কাছে কি টাকা কোনো সমস্যা, এই প্রশ্ন যখন আমার কাছে করছে যে আপনার কাছে কি টাকা কোনো সমস্যা, তখনই বুঝতে পারছি আপনি কুচকালা, এবার আমার খাইয়ে দেবে একদম। ওরা আমার ভিতরের খবর জানতে চাচ্ছে, যে আমার পকেটে কয় টাকা আছে, কি আছে, এটা ওরা জানতে চাচ্ছে, ঠিক আছে। তাই বুঝতে পারছি। এরপর দেখেন ওর প্রমাণ দেখেন না, ওরা বান্দা, মানে তারপর আমি বলছি ঠিক আছে, তারপরে আমি হাঁটা বন্ধ করলাম ওদের সাথে, হাঁটা বন্ধ করে আমি দাঁড়াইছি, ওরা কি করছে, ওরাও দাঁড়াইছে, ওরা দাঁড়াই আমার জন্য রিক্সা ঠিক করতেছে।
প্রথমে একটা রিক্সা, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে একদম পুরা মানে কি বলবো আমি, ওদের জানেন ভাই, ঠিক আছে, ভালোবাসা যদি কেউ বেশি দেখায় না আপনার প্রতি, বুঝবেন যে গোয়া মারার জন্য তৈরি হচ্ছে, মানে আপনার গোয়া মারার জন্য ও মানে এক হাত বাঁশ নিয়ে রেডি আছে, ঠিক আছে। আমার একটা মজার কথা বলি, আমি হচ্ছে মিরপুর 12-তে একটা বাসায় কেয়ারটেকারে জব করতাম। এটা 2018 সালে, আমি ইঞ্জিনিয়ারিং পড়া শেষ, তখন কি করব বেকার ছিলে, মিরপুর 12-তে সেনা কল্যাণে জব করতাম। তখন হ্যাঁ, আমার ব্যাগ থেকে পাওয়ার ব্যাংকটা হারাই যায়। পাওয়ার ব্যাংকটা হারানোর পরে হারাইতে আমি হচ্ছে বাড়ি গেছিলাম নির্বাচনে ভোট দেওয়ার জন্য, কমিশনার নির্বাচনে ভোট দেওয়ার জন্য। আমার গ্রামের ভাই দাঁড়াইছে নির্বাচনে, তো তাকে একটু সাপোর্ট করতে হবে। বাড়ি থেকে আব্বা ফোন দিছে, আসার পরে আমি যে পাওয়ার ব্যাংকটা নিয়ে গেছি এবং ক্যারি করে নিয়ে এসেছি, আমার সেটা মনে আছে, স্পষ্ট ক্লিয়ার মনে আছে। কিন্তু আসার 2 দিন পরে পাওয়ার ব্যাংকটা পাচ্ছি না ব্যাগের ভিতরে। তো ওই বান্দার কাছে যখন বললাম, যে আমার যে রুমমেট, তাকে বললাম যে ভাই আমার তো পাওয়ার ব্যাংকটা দেখতেছি না, এটা কি অবস্থা? ওর ভাই আমার চেয়ে বেশি কষ্ট, আমার তো পাওয়ার ব্যাংক হারাইছে ভাই, আপনার পাওয়ার ব্যাংকটা এত সুন্দর, আপনার নতুন একটা পাওয়ার ব্যাংক, এত ভালো সার্ভিস দেয়, হারাই গেল, কে নিল, কি কষ্ট, মানে দুঃখে আর পরাণ ফাইটে যায়। মনে হচ্ছে যে মানে বইসা এই পাওয়ার ব্যাংক ওই আল্লাহ আল্লাহ জিকির করে দোয়া করে আমার পাওয়ার ব্যাংকটা ফেরত দিতে পারতো, তাহলে খুশি হতো। আমার সন্দেহ হলো যে ওর এত জলে কি লেগে, এত কষ্ট কি লেগে, পাওয়ার ব্যাংক গেল আমার গোড়ার ডিম এত বেদনা ওঠে না, ওর এত বেদনা ওঠে কি লেগে, সন্দেহ হইলো আমার। এরপরে ও যখন বাইরে গেছে, ওর জুয়া খেলতো আর কি, ঠিক আছে, মালিকের টাকা চুরি করতো আর জুয়া খেলতো। আমরা ওইকে নিয়ে গবেষণা করতাম, সারা বেতন পায় 10,000 টাকা, বেনসন সিগারেট খায়, ডেলি প্যাকেট পরাত দেয়, ঠিক আছে, জুয়া খেলে 1,000 টাকা, এত টাকা পায় কোথায়, ঠিক আছে। তো যাই হোক, আপনার ওর ব্যাগটা আমি একটু ব্যাগটা ঘাটে দেখি যে ভিতরে আমার পাওয়ার ব্যাংক, ঠিক আছে। আমি মালিককে ডাক দিয়ে নিয়ে আসার পরে মালিককে আমি বলি যে স্যার এই ঘটনা, আমার পাওয়ার ব্যাংক তো ওর ব্যাগের ভিতরে। তো মালিক কি বলবে, মালিক বলে যে ঠিক আছে, ওকে আমি বলে দেবো। এখন ওর সাথে তো আমার একসাথে জব করা সম্ভব না, চিটার বাটপার চোরের সাথে তো আমার একসাথে জব করা সম্ভব না। আমি জবটা থেকে চলে আসি, ওইখানকার ড্রাইভারটার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো শোনার মজার কথা, ওই ড্রাইভারে ওই বান্দায় মানে মালিকের বাসায় নাই, মালিকের বাসায় গেছে চুরি করতে গেছে, কিছু টাকা চুরি করছে, সিসি ক্যামেরা ধরা খাই গেছে, ওই নিজেই জানে না ধরা খাই গেছে। মালিক যখন বাসায় ফিরছে, যখন ঘটনার ড্রাইভারকে বলছে, তখন ড্রাইভার আর মালিক মিলে সিসি ক্যামেরা ঘাটতে দেখে যে বান্দায় তো এই কাম করছে, বান্দারে তো বানছে ইচ্ছা মতো মালিক। তারপরে কোম্পানি এজেন্সিরে ফোন দিচ্ছে, যে এজেন্সি সাথে ভাই ইচ্ছা মতো কেলাই মেলায় পুলিশে দিয়ে দিচ্ছে। আমার তো ড্রাইভার ফোন দিয়ে, ভাই ড্রাইভার লাগে মাথাপাতি ছিল, ফোন দিয়ে আসল ভাই ঘটনা একটা আছে কি ভাই, এই চলার জন্মের মতো দিছে, ঠিক আছে, এই ঘটনা, ঠিক আছে, ড্রাইভার তো এইটার জন্য বেশি খুশি, ঠিক আছে। যাই হোক, এরকম যদি কেউ দেখেন কখনো, আপনাদের মানে আপনার মধ্যে আল্লাহ দুধলে উঠতেছে, ভালোবাসা দরদ উঠলে উঠতেছে, মনে করেন আপনার বাস দেওয়ার জন্য সে আর কি বাসটা রেডি করে বসে আছে, ঠিক আছে, এরকম লোককে কোনো প্রশ্রয় দিবেন না বা সন্দেহের চোখে রাখবেন। ভালোবাসা ভাই দরকারের চাইতে বা যেটুকু দেওয়া দরকার তার চাইতে যদি বেশি কেউ দেয়, এটা হচ্ছে সে আপনাকে মানে গোয়া মারবে। আমি ভাই একটু বাংলা বলি মাঝে মধ্যে, ঠিক আছে, কিছু মনে করবেন না কেউ। তো গতকালকের ঘটনাটা আবার বলি, হ্যাঁ একটু বাকি আছে, পিকচার আমি বাকি হ্যাঁ মেরা দোস্ত। তো আপনার হচ্ছে ওরা দুজন আমার জন্য রিক্সা থামাইতেছে, রিক্সা থামানোর পরে একটা রিক্সা থামানোর চেষ্টা করছে, পারে নাই, আর একটা রিক্সা থামাইয়া একটু ভাড়া করতেছে, ভাড়া কত কি এইগুলো বলতেছে। তো ভাড়া মিটমেট হওয়ার পরে ওরা বলতেছে যে চলেন আমরা, মানে ওরাও রিক্সা ওঠার জন্য আইট করছে। অবাক, শালা তোরাও যাবে রিক্সায়, ঠিক আছে, আর আমিও যাবো রাত 2-3-2টার সময়, তো আমার মাছ পথে নিয়ে যায়, খাই দিবি না আমি কেমনে, আমি মনে করলাম যে ভাই আপনারা আমি যাবো, ঠিক আছে। ওরা বলছে ঠিক আছে ভাই আমরা যাবো না, আপনি যান। রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা বুঝতে পারছো কিছু, বুঝতে পারছো? মামা বুঝি নেই, মানে বুঝছি। বলছে মামা কি বুঝছো? বলতেছে মামা যদি ওদেরকে নিতাম, ঠিক আছে, বাংলা মোটরের সামনে যাইয়া পরে
তুমিও খতম, আমিও খতম, তোমার সাথে যা থাকতো তোমারও নিয়ে যেত, আমারও নিয়ে যেত। আমি কিন্তু যাইতাম না, রিক্সা আমার বলছে আমি যাইতাম না, ঠিক আছে। এই আমি যে কোনো ভাবে কাটাইয়ে তোমার সরাই দিয়ে চলে যেতাম, ঠিক আছে। তুমি চালাকি করে বাইচে গেছো, আর আমিও বাইচে গেছি, ঠিক আছে। তবে এই হচ্ছে ঘটনা। আর এই ঘটনার সাথে একটু বার্তা আর কি দিব, ঢাকা শহরে আপনাদেরকে রাত বিরাতে যদি কেউ এরকম ভাবে আগলা পিরিত দেখাতে যায়, হেল্প করতে যায়, ঠিক আছে, বুঝবেন যে ভাই ও আমরা খাইতে দেবে। মানে খুব সতর্ক। গতকালকে যদি আমার ব্রেন 100% ওয়ার্ক না করতো, বাই সেন্স যদি আমি একটু মানে এদিক সেদিক আনমন থাকতাম, এই যে আমি ভিডিও করতেছি, লাইভ করতেছি, এই জিনিস আমার কাছে থাকতো না ভাই, খাই দিত। আমার কাছে মোবাইল ছিল 2টা, পাওয়ার ব্যাংক ছিল 2টা, সেলফি স্টিক, তারপর আমার মাইক্রোফোন, তারপর এয়ার ড্রট, আরো কি কি জানি আছে, ঠিক আছে। তো মেলা কিছু আর কি। তো প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডের ভালো জিনিস। যাই হোক, এই জিনিসগুলা ওরা সব খাইয়ে দিত, আর আমি কানতে কানতে বাড়ি ফিরে দিতাম। তো বুঝতে পারছেন। সো বি কেয়ারফুল ভাইয়েরা, কাউকে অতিরিক্ত ভালোবাসার লোককে প্রশ্রয় দিবেন না। আর বিশেষ করে ঢাকা শহর, চিটাগাং শহর, কুমিল্লা শহর, এই যে শহরগুলো আছে, নারায়ণগঞ্জ শহর, এই যে শহরগুলো আছে, এই শহরগুলো সো কেয়ারফুল। আপনারা হেল্প চাওয়ার আগে একটু লক্ষ্য করবেন যে যার কাছ থেকে হেল্প চাচ্ছেন তো তার অ্যাক্টিভিটিস, তার চেহারার বাচনভঙ্গি কেমন। যদি মনে হয় যে লোকটা মানে ছিনতাইকারী কিসিমের হইতে পারে, তার থেকে হেল্প চাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। একটু ভালো ভদ্র লোক যেগুলো আছে দেখলে মনে হয় ওদের থেকে হেল্প চাবেন, হেল্প নেবেন, ঠিক আছে। আর যদি কাউকে দেখেন যে আপনার মানে আগলা পিরিত দেখাচ্ছে, দরকার নাই, তাকে রিজেক্ট। জায়গার উপরে রিজেক্ট দই মারবেন আর একদিকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বন্ধু আলমগীরের বাসা যাচ্ছি, ডুসুম ডুসুম, ঠিক আছে। সবাই দোয়া করবেন। গাজীপুর যাচ্ছি কোনাবাড়িতে।